আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। শুরু করছি আজকে নবম শ্রেণীর ব্যবসা উদ্যোগের প্রথম দ্বিতীয় অ্যাসাইনমেন্ট নিয়ে। তোমাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্টে আছে যে কোন কোন অধ্যায় থেকে আমাদের প্রশ্নগুলো হয়েছে। আমরা অবশ্যই তোমাদের হাতে পৌঁছে গেছে আমাদের অ্যাসাইনমেন্টের কপিটা দ্বিতীয় ব্যবসা উদ্যোগের। সেটার মধ্যে আছে যে তৃতীয় অধ্যায়, তৃতীয়টার মধ্যে আছে আত্মকর্মসংস্থান, চতুর্থ অধ্যায় আছে মালিকানার ভিত্তিতে ব্যবসায়, পঞ্চম অধ্যায় আছে ব্যবসায়ের আইনগত দিক। এবার আমরা আসবো যে আমাদেরকে অ্যাসাইনমেন্টে কি কাজটা দিয়েছে সেই কাজটা নিয়ে আজকে আলাপ করব। সেটার প্রথমটা হচ্ছে কি যে আত্মকর্মসংস্থান কি। আত্মকর্মসংস্থান তোমরা পাবা প্রথম অধ্যায়ে, তৃতীয় অধ্যায় পড়লেই তোমরা আত্মকর্মসংস্থান কি বুঝতে পারবা। তাহলে আমরা আসবো যে আত্মকর্মসংস্থান বলতে কি বোঝায় আমরা এখনই আলাপ করব। তবে তোমরা অবশ্যই তোমাদের মেইন বইটা পড়ে নেবে। আত্মকর্মসংস্থান হচ্ছে সাধারণত নিজের কর্মসংস্থানের ব্যবস্থা নিজেই করাকে আত্মকর্মসংস্থান বলে। অর্থাৎ নিজের কর্মসংস্থানের ব্যবস্থাকে নিজেই করাকে আত্মকর্মসংস্থান বলে। তারপরে এই কর্মসংস্থানের এক অনন্য উপায়, এর মাধ্যমে মানুষ স্বাধীনভাবে নিজস্ব পেশায় আত্মনিয়োগ করতে পারে। তার মানে এটা স্বাধীনভাবে মানুষ নিজের পেশায় আত্মনিয়োগ করতে পারে। আত্মকর্মসংস্থান এর মাধ্যমে একজন মানুষ নিজের পাশাপাশি অনেক বেকার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে। এর ফলে অধিক চাহিদাকৃত চাকরির উপর চাপ কম পড়ে এবং বেকারত্ব হ্রাস পায়। আমরা এটা থেকে বুঝতে পারি যে এটা যে আত্মকর্মসংস্থান নিজে আমি একটা কলকারখানা তৈরি করলাম, সেখানে আমার নিজের কর্মসংস্থান তো হলোই, পাশাপাশি অনেক যুবক বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ হয়। যে কারণে বিভিন্ন যে সমস্ত চাকরিগুলোর চাহিদা সবচেয়ে বেশি, ধরো ব্যাংক, বিসিএস অথবা অন্যান্য যে সমস্ত চাকরিগুলোতে খুবই কম্পিটিশন, সেই সমস্ত কম্পিটিশনের মধ্যে চাপটা কম পড়ে এবং বেকারত্ব হ্রাস পায়। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে এক মালিকানা ব্যবসার 5টি উপযুক্ত ক্ষেত্রের কথা বলছে। আমরা এখনই আলাপ করবো যে এক মালিকানা ব্যবসায় কাকে বলে সেটা নিয়ে আগে আলাপ করব। যে এক মালিকানা ব্যবসা কি এটা আগে জানতে হবে। যে এক মালিকানা ব্যবসা হচ্ছে যে একজন ব্যক্তি দ্বারা গঠিত এবং নিয়ন্ত্রিত পরিচালিত ব্যবসাটা হচ্ছে এক মালিকানা ব্যবসায়। এক মালিকানা ব্যবসা কি একজন ব্যক্তি দ্বারা গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত ব্যবসায় প্রতিষ্ঠানকে এক মালিকানা ব্যবসায় বলে। তারপর বলছে আমাদের যে এক মালিকানা ব্যবসার উপযুক্ত 5টি ক্ষেত্র নিয়ে আলোচনা করতে বলছে। তাহলে আমরা উপযুক্ত 5টি ক্ষেত্র কি কি সেটা এখন নিয়ে আলোচনা করবো। তাহলে কোনটা কোনটা আছে আমরা দেখব। যে উপযুক্ত 5টি ক্ষেত্রের মধ্যে আছে যে এটার মধ্যে সবচেয়ে সহজ দিক হচ্ছে ক্ষুদ্র আয়তন লাগে। মনে করে একটা মাছ দোকান দিবা, তুমি অল্প একটু জায়গা হলেই হয়ে যায়। তারপরে একটা তরকারি দোকান দিবা, অল্প একটু জায়গা দিলেই হয়ে যায়। তারপরে একটা মনে করো যে ফেরি ব্যবসা, কাঁধে করে অথবা ওই যে হাতে সুটকেস করে আমাদের গ্রাম অঞ্চলে দেখি যে বিভিন্ন ফেরিওয়ালারা ব্যবসা করে কি কাঁচ, চুড়ি, এরপরে কি বলে যে যে প্লাস্টিক সামগ্রী, সিলভারের পণ্য, এগুলো। তারপরে স্বল্প পুঁজি ব্যবসায় এক মালিকানা ব্যবসায় করতে বেশি পুঁজির প্রয়োজন হয় না। যে কত, যদি 1 লাখ, 2 লাখ বা 50,000 টাকা হয় তাহলে আমরা এক মালিকানা ব্যবসা শুরু করতে। যেমন আমরা বলতে পারি যেন যদি একজন ঝালমুড়িওয়ালা যদি মিনিমাম যদি 2,000-3,000 টাকা ব্যয় করে ঝালমুড়ি ব্যবসা চালাতে পারে। তারপর আমরা ব্যবসায়, আইসক্রিম ব্যবসায়, এরকম তোমরা তোমাদের সামনে অনেক উদাহরণ আছে কম ঝুঁকির ব্যবসায়। অর্থাৎ এই ব্যবসাটা করতে গেলে বেশি ঝুঁকির প্রয়োজন হয় না, অর্থাৎ ঝুঁকিটা খুবই কম। ধরো যদি আইসক্রিম নেয়, একটা আইসক্রিম ব্যবসায় যদি 500 আইসক্রিম নেয়, যদি 80টা আইসক্রিম বিক্রি হয়, 20টা লস হয়, তার পক্ষে বেশি ঝুঁকি হয় না। তারপর কৃষি পণ্যের ব্যবসায় ধরো তরি তরকারির মধ্যে কি আছে, লাউ, আলু, সবজি, এগুলো হচ্ছে কৃষি পণ্যের ব্যবসা করে এক মালিকানা কারবারের। তারপর ব্যবসার প্রত্যেকটা সামরিক প্রতিষ্ঠান, ধরো আমাদের বাজার, ধরো শ্রীপুর বাজারের মধ্যে যারা আছে তারা ভোক্তার সাথে অর্থাৎ কাস্টমারের সাথে সরাসরি তাদের যোগাযোগ আছে, সেজন্য এটা একটা প্রত্যক্ষ ব্যবসা হিসেবে কাজ করে। ভোক্তার সাথে ব্যবসায়ের প্রত্যক্ষ যোগাযোগ হয়। তারপরে হচ্ছে পচনশীল দ্রব্যের ব্যবসায়, কোন ধরনের পণ্যগুলো পচনশীল, ধরো মাছ,
যদি 2-4 ঘন্টা রাখে এরপর যদি বিক্রি না করে তাহলে পচনশীল হয় যায়। এই জন্য এগুলো আমরা সাধারণত এক মালিকানা ব্যবসার মধ্যে বিক্রি হয়। ধরো একজন মানুষ একটা মাছ বিক্রি করে, একজন মানুষ তরি তরকারি বিক্রি করে, তরি তরকারিও একটা পচনশীল ব্যবসায়। তারপর হচ্ছে পরিবর্তনশীল চাহিদার পণ্য। পরিবর্তনশীল চাহিদা তোমরা জানো যে পণ্যগুলো সাধারণত পরিবর্তিত হয়। ধরো এখন শীতকাল চলে আসছে, শীতকালে কি সোয়েটার আছে, ব্লেজার আছে, এগুলো হচ্ছে পরিবর্তনশীল ব্যবসা। এগুলো সবই এক মালিকের ব্যবসার সাথে জড়িত। এবং গরমকাল যখন আসে তখন পাতলা জামা, তারপরে ধরো আইসক্রিম, এগুলো আমরা সহজে এক মালিকের ব্যবসায় নিতে পারে। উৎপাদন ও চাহিদার স্থানীয়তা। উৎপাদন ধরো আমাদের জলাশয়ে বা আমাদের জলায় কি হলো পণ্য উৎপাদন হলো, সেটা আমরা এই তুলে এনে ধরো লাউ, সই, তারপরে কি বলে আলু, এগুলো যখন উৎপাদন হয় তাহলে আমরা 1 মণ, 2 মণ, 3 মণ করে বিক্রি করতে পারি। সেটা হচ্ছে উৎপাদনশীল এবং চাহিদা স্থানীয় ব্যবসা। তারপরে আমরা চলে আসবো এইগুলো 5টা উপযুক্ত ক্ষেত্র। কি কি ক্ষেত্র? একটা ক্ষুদ্রায়িত সংগঠন, তারপরে 2 নম্বর হচ্ছে স্বল্প পুঁজির ব্যবসায়, 3 নম্বর হচ্ছে কম ঝুঁকির ব্যবসায়, 4 নম্বর হচ্ছে কৃষি পণ্যের ব্যবসায়, 5 নম্বর হচ্ছে ব্যবসার প্রত্যক্ষ স্বাবলম্বী প্রতিষ্ঠান, তারপর হচ্ছে কি পচনশীল দ্রব্যের ব্যবসায় এবং পরিবর্তনশীল চাহিদা পণ্য, উৎপাদন চাহিদা স্থানীয়তা। এই উপযুক্ত ক্ষেত্রসমূহ নিয়ে আলোচনা হলো। তারপর আমাদের প্রশ্ন হচ্ছে যে চুক্তি অংশীদারের ব্যবসা মূল ভিত্তি, 5টি বাক্যের উত্তর লিখো। তাহলে আমরা আসি যে চুক্তি কি। আগে জানতে হবে তোমাকে চুক্তিটা কি। চুক্তিটা হচ্ছে কি, আমরা একে অন্যের সাথে চুক্তি করি, আর সেই চুক্তিটা যদি বৈধ হতে হবে। কি হতে হবে? বৈধ, আইনের মাধ্যমে হতে হবে। ধরো আমি যদি বলি আমি তোমাকে আজকে 5 টাকা দিলাম, কালকে তুমি 5 টাকাটা দিয়ে দেবে, কিন্তু এটার মধ্যে কোনো চুক্তি না, দুটা পক্ষ নাই, সেটা কোনো বৈধ চুক্তি না। যদি সেটা হয় আইনগত ভাবে যে আমি তোমার একটা জমি কিনলাম, সেই জমিটা কিসের মাধ্যমে হবে? খতিয়ান, পত্রা, এগুলোর মাধ্যমে। যখন এটা আইনের মাধ্যমে হয় তখন সেটা হচ্ছে চুক্তি হয়। ঠিক আছে? তো চুক্তি হলো কাকে বলে সেটা আমরা জানবো। এটা হচ্ছে সকলের দ্বারা সকলের পক্ষে একজনের দ্বারা পরিচালিত ব্যবসা মুনাফা নিজেদের মধ্যে বন্টন নিমিত্তে চুক্তিবদ্ধ ব্যক্তিবর্গের মধ্যে যে সম্পর্কের সৃষ্টি হয় তাকে অংশীদারি ব্যবসায় বলে। তাহলে প্রথমে কি অংশীদারি ব্যবসা কাকে বলে সেটা জানবো। প্রথম হচ্ছে কি সকলের দ্বারা, সকলের পক্ষে একজনের দ্বারা পরিচালিত ব্যবসায় মুনাফা নিজেদের মধ্যে বন্টনের নিমিত্তে চুক্তিবদ্ধ ব্যক্তিবর্গের মধ্যে যে সম্পর্কের সৃষ্টি হয় তাকে অংশীদারি ব্যবসা বলে। এবার 5টি চুক্তিতে আসবো। কি কি চুক্তির মাধ্যমে একটি অংশীদারি ব্যবসায় জন্ম লাভ করে? চুক্তিপত্রের মাধ্যমে অংশীদারি ব্যবসায় মুনাফা বন্টিত হয়। তারপরে হচ্ছে কি আমাদের দেশে লিখিত এবং নিবন্ধিত চুক্তির আদালত দ্বারা গৃহীত হয়, অর্থাৎ ঠিক তখনই আইনগত মর্যাদা লাভ করে। তারপরে চুক্তিতে উল্লেখ না থাকলে মুনাফা সমাহারে বন্টিত হবে। চুক্তিতে উল্লেখ থাকলেই শুধুমাত্র অন্যতম অংশীদার, পুরাতন অংশীদার দায় বহন করবে। চুক্তিপত্র ছাড়া অংশীদারি ব্যবসা করা যায়, কিন্তু চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসা করা যায় না। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে এই ক্লাসটা, তারপরে বাকি আছে আমাদের ঘ, মানে বড় ঘ অংশের মধ্যে রয়ে গেছে যে কপিরাইট আইন। কপিরাইট মানে কি? যে আমি একটা কবিতা লিখলাম, অর্থাৎ আমি একটা টেকনোলজি, অর্থাৎ আইসিটি, অর্থাৎ কোনো কিছু আমি মনে করো একটা জিনিস আবিষ্কার করলাম, সে আবিষ্কারটা আমার নামে, আমি এটা সত্ত্বাধিকার, অর্থাৎ আমি এটার মানে। এটা যদি কেউ ফাইলেছে, অর্থাৎ গোপনীয়তা রক্ষা করে তার নামে চালিয়ে দেওয়া হয়, তখন সেটা কপিরাইট মানে বলে। কপিরাইট মানে কি বলে? এটা কপিরাইট ফাইলেছি, অর্থাৎ কপিরাইট কপিরাইটের যে প্রতিনিধিত্বটা করে সেটাই হচ্ছে কপিরাইট। তারপরে বলি পৃথিবীর দেশে দেশে সৃজনশীল সৃষ্টকর্মের কপি বা পুনরুৎপাদনের অবৈধ ব্যবহার ইত্যাদি বন্ধের জন্য যে আইনের বিধান রাখা হয় তাকে কপিরাইট আইন বা সংক্ষেপ কপিরাইট বলা। অর্থাৎ আমি যা উৎপাদন করলাম, আমি যা কি করলাম, আমি যা সৃষ্টি করলাম, মানে সৃজনশীল। মনে করো আমি একটা কম্পিউটার আবিষ্কার করলাম, এই কম্পিউটারের আবিষ্কারের যে আমার একটা সত্ত্বাধিকার, এটা আমি শুধু ব্যবহার করতে পারবো। যদি আমাকে না যে অন্য কেউ এই কম্পিউটারের যত কিছু আছে বিক্রি করে, তাহলে সেটা আইনগতভাবে ব্যবস্থা নিতে পারবে। অর্থাৎ এই আমার যে সত্ত্বাধিকার, অর্থাৎ আমার যে অধিকার, এটা নিয়ে যে আইন হয় এটা হচ্ছে কপিরাইট আইন।
তাইলে আমরা আমাদের আজকের এই ব্যবসা উদ্যোগের ক্লাসটা বুঝতে পারলাম। প্রিয় শিক্ষার্থী কিন্তু অবশ্যই তোমরা আমাদের এই ব্যবসা উদ্যোগের খাতাটা আগামী শনিবার তোমরা জমা দিয়ে দেবে এবং পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নেবে। এই এই আশা করে আজকের ক্লাসটা শেষ করলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো।